হুগলি কন্যাগড়ে ৮ বছরের শ্রেয়াংশু শর্মার ঘরে যখন তার কাজিন সিস্টার চায়, সে গিয়ে যেটা দেখে সেটা দেখার জন্য সে প্রস্তুত ছিল না। শ্রেয়াংশু রক্তারক্তিভাবে মাটিতে পড়ে আছে এবং তার হাতের শিরা কাটা ছিল, আর তার সাথে তার মাথাটা এমনভাবেই থ্যাতলানো হয়েছিল, দেখে মনে হচ্ছিল কেউ খুব জোরে আঘাত করেছে তার মাথায়, এবং তার গায়ে প্রচন্ড কাটা ছেঁড়ার দাগ ছিল। ৮ বছরের শ্রেয়াংশু ছোট্ট বাচ্চাটার সাথে এটা কে করবে? সারা ঘর রক্তারক্তি অবস্থায় ছিল এবং মেঝেতে একটা কিচেন নাইফ পড়েছিল। সেই রুমের টিভিটা প্রচন্ড জোরে চলছিল, যেটা দেখেই বোঝা যাচ্ছিল যে যে এই কাজটা করেছে সে কখনোই কোনোভাবেই চায়নি যে শ্রেয়াংশুর চিল্লানোর আওয়াজ বা কোনো আওয়াজই বাইরে যায়। নমস্কার, আমি স্নেহা চলে এসেছি তোমাদের সাথে আজকে একটা নতুন ঘটনা নিয়ে। খুবই মর্মান্তিক ঘটনা এটা। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে হিট করে দিও, কমেন্টস করতে ভুলো না, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলো না। So let's learn about today's case revolving around Shreyanshu Sharma. পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায় এবং পুলিশ যখন গিয়ে শ্রেয়াংশু ডেড বডিটাকে এভাবে পড়ে দেখেছিল, তো পুলিশ স্বাভাবিক অবাক হয়ে গেছিল। এটাই ভাবছিল যে এই ছোট বাচ্চা শিশুটির সাথে এমন কার শত্রুতা ছিল, এমন ঘৃণা করতো, এমন ভাবেই হত্যা করা হয়েছে যাতে শ্রেয়াংশু আর কোনোদিন এই পৃথিবীর আলো না দেখতে পারে, যাতে শ্রেয়াংশু আর কোনোদিনও কথা না বলতে পারে। শিশুটির ডেড বডিটার সাথে সাথেই পুলিশ পোস্টমর্টমে পাঠিয়ে দেয় এবং তার মা বাবা প্রচন্ড ভেঙে পড়েছিল কান্নায়। পুলিশ যখন ইনভেস্টিগেশন শুরু করে দেয় এই কেসটির, ইনভেস্টিগেশন প্রথম শুরু হয় তাদের ঘর থেকে। ঘরের জানালা দরজায় কোনো ফোর্স এন্ট্রি দেখা যাচ্ছিল না এবং তাদের ঘরের যে জিনিসপত্রগুলো রাখা ছিল সেগুলো যে যেমনটা তেমন জায়গাতেই ছিল, ইভেন কিছু চুরি পর্যন্ত হয়নি। তাদের বাড়িতে একটা পেট ডগও ছিল, দেখলে প্রচন্ড পরিমাণে চিল্লাবে এবং এমনই চিৎকার করবে পাড়া প্রতিবেশীও জানতে পারবে কেউ এসছে এদের বাড়িতে। আশেপাশের মানুষদের যখন জিজ্ঞাসাবাদ করায়, তারা জানতে পারে যে ওই 2টো থেকে 4টে পর্যন্ত যেই সময়টায় শ্রেয়াংশুর হত্যা হয়েছে সেই সময়টায় কোনোভাবেই পোষ্য ডগিটির কোনো শব্দ পাওয়া যায়নি, চিৎকার করেনি। তো তাদের যে বাড়ি ঘরগুলো ছিল আশেপাশে, একটা গ্যাপ বা কোনো ডিস্টেন্স আছে শোনা যাবে না এরকম কোনো ব্যাপার ছিল না। তাদের যথেষ্ট লাগোয়া ব্যাপার ছিল এবং একটা সরু টাইপের গলি ছিল, যেখান থেকে মিনিমাম কারোর বাড়িতে যদি কেউ চিৎকার করে বা কোনোভাবে কোনো আওয়াজ এই বাড়িতে হলে ওই বাড়িতে একটু শোনা যাবে। তখন পুলিশের হাতে এমন একটা এভিডেন্স আছে, এক্স্যাক্টলি ওই সময়টায় একটা মহিলাকে একবার আসতে দেখা গেছে, একবার যেতে দেখা আছে। মহিলাটার মুখে মাস্ক ছিল। এই বিষয়টাকে পুলিশের একটুখানি ডাউট হলো। শ্রেয়াংশুর মা এবং শ্রেয়াংশুর বাবাকে দেখায়, দেখিয়ে জিজ্ঞাসা করে যে চেনেন নাকি তারা। শ্রেয়াংশুর মা বলেছে না, আমি চিনি না। কিন্তু পঙ্কজ শর্মা সেই মহিলাটিকে এক ঝলকেই চিনে নিয়েছে। সেই মহিলাটা ছিল শান্তা শর্মার ক্লোজ ফ্রেন্ড ইশরাত প্রায় শান্তাদের বাড়িতে আসা যাওয়া করতো এবং শ্রেয়াংশু ইশরাতকে মাসি বলে রাখতো। তখন পুলিশ একটুখানি ডাউট করে যে তার সাথে ইশরাতের কিছু হয়তো অ্যাফেয়ার চলছিল। পুলিশ পঙ্কজের কল ডিটেলস বার করে, সেরকম পুলিশ কিছুই পায়নি, না ওদের কোনো হোয়াটসঅ্যাপ চ্যাট পেয়েছে, কল রেকর্ড পেয়েছে, না কিছু। এমভাবে পুলিশ ইশরাতেরও কল রেকর্ড চেক করিয়েছিল, চ্যাট, তার কল রেকর্ডস, এই সব কিছু দেখতে গিয়ে পুলিশের চোখে এমন একটা জিনিস আসে। মার্ডারের দিন ইশরাতের ফোন দুপুর 1টা থেকে রাত 8টা অবধি বন্ধ ছিল। এখানেই পুলিশের খটকা লাগে। রাত নেই, ভোর নেই, দিন নেই, এমনই একটা নাম্বারের সাথে কথা বলে তার সাথে তার প্রচন্ড কনভারসেশন হয়। তখন পুলিশ সেই নাম্বারটাকে চেক করে যে সেই নাম্বারটা কে। তখন পুলিশ সেটা দেখলো, সেটা দেখে পুলিশ কেন এই কেসটা হয়তো সবাইকেই এরকম ভাবে নাড়িয়ে রেখে দিয়েছিল। ওই নাম্বারটি আর কারোর ছিল না, ওই নাম্বারটি ছিল শান্তা শর্মার। তারপর পুলিশ যখন তাদের হোয়াটসঅ্যাপ চ্যাট চেক করে, এগুলো আর সেরকম নর্মাল ফ্রেন্ড জোনের কোনো চ্যাট ছিল না। লাইক লিটারালি দেখে মনে হচ্ছিল বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে মেসেজ করছে বা গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে মেসেজ করছে। তাদের অশ্লীল পিকচার্স ছিল তার মধ্যে। তো এটা দেখে পুলিশ আর এদিক ওদিক না ভেবে ডাইরেক্ট জিজ্ঞাসাবাদ শুরু করে দেয়। পুলিশ যখন আশেপাশের মানুষদের জিজ্ঞাসাবাদ করে, তাদের থেকে কিছুই সেরকম জানতে পারেনি যে এরকম কোনো ব্যাপারও আছে বা কিছু। তারা নর্মালি, কারণ ইশরাতেরও যেমন শান্তার বাড়িতে আসা যাওয়া ছিল, শান্তারও সেরকম ইশরাতের বাড়িতে আসা যাওয়া ছিল। এটা নর্মাল, একটা বন্ধু একটা মেয়ে কি বা করতে পারে। যখন পুলিশ পঙ্কজকে জিজ্ঞাসাবাদ করে তখন পুলিশ জানতে পারে যে পঙ্কজ এই বিষয়টা পুরোটাই জানতো। পঙ্কজ ছেলে এবং লোকলজ্জার ভয়ে সেই জিনিসটা কোনোদিনও ওপেন আপ করেনি, সে চুপই থাকতো। কিন্তু
এই সব কিছুর পেছনে শ্রেয়াংশুর মার্ডারের এমন কি উদ্দেশ্য ছিল যার জন্য পুলিশ এই কোয়েশ্চেন গুলো করছিল? ইশরাতের ফোন ঠিক মার্ডারের টাইমটায় সুইচ অফ ছিল এবং ইশরাতকে সিসিটিভি ফুটেজে লক্ষ্য করা গেছে। ক্রাইম সিনে ইশরাতের প্রেজেন্স লক্ষ্য করা গেছে। পুলিশ আর বেশি কিছু না ভেবে শান্তা আর ইশরাতকে সাথে সাথে পুলিশ স্টেশন নিয়ে আসে এবং তাদের জিজ্ঞাসাবাদ করায় পুলিশ এমনই কিছু জানতে পারে যা শুনে তোমরাও অবাক হবে। পুলিশ ইন্টারোগেশনে শান্তা অনেকটা ভেঙে পড়েছিল, ভেঙে পড়ে শান্তা সব সত্যি বলে দিয়েছিল পুলিশকে। তার 8 বছরের সন্তানকে মানে শ্রেয়াংশু শর্মাকে আর কেউ না, তার নিজের মাই হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের পেছনে তাকে সাহায্য করেছে ইশরাত। এই শুনে পুলিশের পায়ের নিচের মাটি সরে গেছে। সে কি করে তার সন্তানকে এভাবে মেরে দিতে পারে? এরপরে পুলিশের ফার্স্ট কোয়েশ্চেন এটাই ছিল যে তোমরা এটা কেন করেছো? শ্রেয়াংশু একদিন স্কুল থেকে ফেরে এবং ফিরে সে দেখে যে তার মা এবং ইশরাত পেটের মধ্যে কম্প্রোমাইজ সিচুয়েশনে আছে। তারা দুজন এমন ভাবেই একে অপরের উপর মনোযোগ দিয়েছিল যে তারা এটা ভুলে গেছিল যে শ্রেয়াংশুর স্কুল থেকে ফেরার সময় হয়ে গেছিল, যে দরজাটা ছিল সেই দরজাটা পর্যন্ত লক করতে তারা ভুলে গিয়েছিল। জাস্ট একবার ভাবো যে একটা 8 বছরের শিশু সে এই জিনিসটা দেখছে, সে দেখে এটা বুঝতে পারছে যে এই জিনিসটা ভুল, এই জিনিসটা ঠিক নয়। সে যখন এই জিনিসটা বুঝবে তার মাইন্ডে কি পরিমাণ একটা এফেক্ট হয়েছিল। আর সে এটা ভাবছিল যে এটা কি হচ্ছে, এই বিষয়টা সে কাকেই বা বলবে, কাকেই বা শেয়ার করবে। নিজের মাকে এমন ভাবে দেখে তার দুঃখ, তার কষ্ট, তার রাগ সবকিছুই হয়েছে, কিন্তু সেটা হয়তো তোমরা বা আমি বুঝতেও পারবো না। তারপর থেকেই শ্রেয়াংশু তার মায়ের সাথে প্রচন্ড পরিমাণে খারাপ ব্যবহার, বা তার মা কিছু বললে সে সেটাকে ডিনাই করা, বা তার মাকে ইগনোর করা, তার মায়ের সাথে কথা ঠিকঠাক ভাবে না বলা, এগুলো করা শুরু করে দিয়েছিল। তো এটা দেখে শান্তা ভয় পেয়ে গেছিল যে এই বিষয়টা যেন কোনোভাবে শ্রেয়াংশু কাউকে না বলে। যদি শ্রেয়াংশু সেটা জানিয়ে দেয় তাহলে প্রচন্ড পরিমাণে বদনাম হবে। এই জন্যই শান্তা ইশরাতের হেল্প নিয়ে তার সমস্ত সহ্যের সীমা পার করে দিয়েছিল। নিজের হাতে নিজের ছেলের মাথাটা প্রথমে দেয়ালে ঠুকেছিল, তারপরে টেবিলের মধ্যে মেরেছিল, তারপরে ভারী কিছু ফ্লাওয়ার ভাস বা হয়তো কোনো মূর্তি সেটা দিয়ে তার ছেলের মাথায় ঠিক এরকম পজিশনে এমনভাবেই মেরেছিল যে তার ছেলে সেন্সলেস হয়ে, বা সে হয়তো সেই সময় তার প্রাণটা হয়তো বেরিয়ে গেছিল, সে সেইভাবে পড়ে গেছিল। সো প্যাথেটিক সিচুয়েশন ব্রো, মানে কি করে একটা মা এটা করতে পারে? তো এটা করেও তার কোনোভাবেই স্যাটিসফ্যাকশন হচ্ছিল না। সে আবার তার রান্নাঘরে গেল এবং কিচেন নাইফ নিয়ে আসলো, নিয়ে এসে তার ছেলের হাতের শিরা কেটে দিল। কতক্ষণ ধরে বাচ্চাটাকে মেরেছে যতক্ষণ না তার প্রাণটা সত্যি সত্যিই চলে গেল। ইশরাতই শুধু সিসিটিভিতে ক্যাপচার হয়েছে, দুজন দু রাস্তা দিয়ে বেরিয়েছিল। তো ইশরাত যদি এই রাস্তা দিয়ে যায়, এই রাস্তায় ছিল সিসিটিভি, এবং শান্তা গেছিল উল্টো রাস্তা দিয়ে। তো শান্তা যে রাস্তা দিয়ে গেছিল সেই রাস্তায় কোনো রকম কোনো সিসিটিভি ছিল না, তাই জন্য শান্তা ক্যাপচার হয়নি সিসিটিভি ফুটেজে। আর পুলিশ এই জিনিসটা খুব ভালো করে বুঝে গেছিল যে এই কেসটা কোনোভাবেই আননোন কোনো পার্সনের দ্বারা হয়নি। কুকুরটি চিৎকার করেনি মার্ডারের টাইমে, কারণ কুকুরটি নিশ্চয়ই তাদের বাড়িতে যে এসছে সে চেনে, তাই জন্য সে চিৎকার করেনি। এটাই পুলিশ আইডিয়া করেছিল। এই ছিল আজকের কেস স্টাডি। একজন মা তার নিজের সন্তানকে তার নিজের অবৈধ সম্পর্কের জন্য তাকে মেরে দিল। আমার থেকে এরকম ক্রাইম ডকুমেন্টারি তোমরা যদি দেখতে ভালোবাসো তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করো, কমেন্ট করতে ভুলো না, এবং ভালো লাগলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো, নিজের ভালোবাসার মানুষকে নিজের পাশে রাখো।